মানুষকে নানানভাবে চিন্তা করতে পারি যে আসলে মানুষের কাছে মানুষ কি, হ্যাঁ, মানুষের আলটিমেট এনিমিটাকে। এই প্রশ্নগুলোই আসলে আমাকে ভাবিয়েছিল যে মানুষের মাংসের রেস্তোরাঁ। তাহলে আপনাকে কি মানে নতুন প্রজন্মের ট্রমা থিওরির ঘরানার লেখক বলবো? সাহিত্য কি আসলে স্টাডি অফ বিউটি নাকি স্টাডি অফ হিউম্যান ডিজিজ? এটা তো একটা তর্ক। মানুষকে ফিটিয়ে মারছে। আমি তখন বলছি না মানুষের গায়ে কেন ভিডিও করবে, জি হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে অন্য কারণে সে একটা ফুল তুলতে গেলে সে আর বলছে যে আপনি এটা ফুলটা কেন তুললেন। আপনার অনেক বইয়ের নাম একদম সোজা ইংরেজি, যে কল মি লাইকা। এই লাইনগুলো বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ কল মি ইসমাইল এই শব্দটাকে আর বাংলায় করা বা একটা করা দাঁড়াবে, এইটা একটা টাইটেলের মতন। হ্যামলেট যেমন একটা টাইটেল দাঁড়ায় যায়, ম্যাকবেথ টাইটেল, কারণ নাম। আপনি অনেক লেখাই খুব থিওরিটিক্যালি বায়াসড হন। ফিকশনের টেবিলে আসলে তো আমরা কেউই তাত্ত্বিক থাকি না। আমার লাইফে প্রথম লাইন ছিল মৃত্যুর 7 দিন যেতে না যেতেই কবর থেকে উঠে এসেছে রহমান। আপনার গল্পগুলায় এক ধরনের তীব্র বিষাদ নিয়েও ফাজলামো করার একটা প্রবণতা আছে। আপনি যা ইচ্ছে তাই বলতে পারবেন, শুধু ক্যারেক্টারটা বলার ভঙ্গিমাটা সেটিংটা বদলে দেন। আপনি সুন্দরবনের মধ্যে বসাই দেন একটা টেবিল দিয়ে গল্প বলেন, কিন্তু ন্যাচারালি আপনার ভিতরে এই ডার্কনেসটা কিভাবে এলো? যদি আমি ব্যক্তি জীবনে অতটা ডার্ক না আপনি জানেন, কিন্তু আমার আর্ট ফর্মে আমাকে ডার্ক স্যাটায়ার, ডার্ক ফ্যান্টাসি এবং এইগুলো আমাকে টানে। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে। আজকে আর খুব দীর্ঘ সূচনা দিব না, কারণ যাকে আজকে আমরা সঙ্গে পেয়েছি তার সঙ্গে আমার দীর্ঘ বোঝাপড়া বা আলাপের প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং কেন আমি মনে করি সেটা আপনারা যারা আজকের অনুষ্ঠান শুনবেন দেখবেন তারাও বুঝতে পারবেন। কাজে প্রথমে তার আনুষ্ঠানিক একটা পরিচয় আমরা দেখে আসি, তারপর তার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। কেউ লেখেন গল্প, আর কেউ গল্পের ভেতরেই তৈরি করেন নতুন এক পৃথিবী। মোজাফফর হোসেন সেই বিরল লেখকদেরই একজন। 1986 সালে মেহেরপুরে জন্ম নেন এই কথাশিল্পী। লেখাপড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভাষা ও সাহিত্যে। পরে কর্মজীবন শুরু সাংবাদিকতা দিয়ে, তবে শেষ পর্যন্ত নিজেকে পুরোপুরি সঁপে দেন সাহিত্য ও অনুবাদ জগতে। বর্তমানে তিনি কাজ করছেন বাংলা একাডেমির অনুবাদ উপবিভাগে। তার গ্রন্থের মধ্যে বিশেষভাবে আলোচিত অতীত একটা ভিনদেশ, স্বাধীন দেশের পরাধীন মানুষেরা, মানুষের মাংসের রেস্তোরাঁ ও তিমির যাত্রা। এসব গ্রন্থে তিনি সময়, সমাজ ও মানুষের জটিল বাস্তবতাকে তুলে ধরেছেন নিজস্ব ভাষাশৈলী ও ভঙ্গিমায়। সাহিত্য কীর্তির স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন এক্সিম ব্যাংক, অন্যদিন হুমায়ুন আহমেদ কথা সাহিত্য পুরস্কার, আবুল হাসান সাহিত্য পুরস্কার, কালি ও কলম সাহিত্য পুরস্কার, আনন্দ আলো সাহিত্য পুরস্কার, ব্রাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার সহ আরও কয়েকটি সম্মাননা। সব মিলিয়ে মোজাফফর হোসেন শুধু গল্পকার নন, শব্দেও খেলায় তিনি বিভোর করে রাখেন পাঠকদের। এতক্ষণে আপনারা জেনে গেলেন আজকে আমরা কথা বলবো মোজাফফর হোসেনের সঙ্গে। মোজাফফর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে। আপনাকে ধন্যবাদ, এবং আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে যুক্ত হলেন বা হচ্ছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই। আপনার সঙ্গে তো আমার এমনিতেই ব্যক্তিগতভাবে ঘন্টার পর ঘন্টা আড্ডা হয়, সাহিত্য বিষয়ে নানান রকম কথা হয়, এবং অনেক সময় ঝগড়া ফ্যাসাদ লেগে যায়। তা আমরা আজকে ঝগড়া ফ্যাসাদ করবো না, যেহেতু অন ক্যামেরা আছি। কিন্তু শুরুটা আমি একটু যেটা নিয়ে অনেক সময় আপনাকে আমি খোঁচাই সেটা দিয়ে শুরু করি, যে কেন মানুষের মাংসের রেস্তোরাঁ? আমি উল্টো প্রশ্ন আপনাকে করতে পারি যে কেন নয়। মানে আমার কাছে মনে হয় যে আমরা এমন একটা অবস্থায়, এই সিভিলাইজেশনের এমন একটা স্টেজে আছি রাইট নাও, আপনি আমাদের জেনারেশন, যে আমরা কিন্তু একটা ট্রান্সফরমেশন, যদি ইতিহাসের লেন্স দিয়ে দেখি, ইতিহাস যেমন হিস্টোরিক্যাল স্টাডি দেখি, যে আমরা মোটামুটি জানি যে এই গত ধরেন 5-10 বছর, 1000 বছর কি হলো পৃথিবীর ইতিহাসে, এবং আমরা কিন্তু এখন ফিউচার রিড করতে পারছি কিছুটা, যে সামনে কি আসছে। এবং এই অবস্থানে থেকে আমরা তখন তো মানুষকে নানানভাবে চিন্তা করতে পারি যে আসলে মানুষের কাছে মানুষ কি, হ্যাঁ, মানুষের আলটিমেট এনিমিটা কে। আমরা সব জঙ্গলগুলো আলাদা করে দিচ্ছি যাতে বাঘ আপনার অ্যাক্সেস না পায় লোকালিটিতে। আমরা সবগুলো আলাদা আলাদা মানুষের একটা সেফটি জোন তৈরি করছি। দেখবেন যে যখন চিড়িয়াখানা যায়, লাইক মানুষের একটা সুরক্ষা দরকার, মানুষের কাছ থেকে মানুষের সুরক্ষাটা কে দেবে?
এবং মানুষের আসলে আলটিমেটলি এনিমিটাকে? এই প্রশ্নগুলোই আসলে আমাকে ভাবিয়েছিল যে মানুষের মাংসের রেস্তোরাঁ, মানুষ আসলে মানুষ হ্যাঁ, খাচ্ছে আমি কাকে? আপনাকে আগেও বলেছি যে আমার অনেক সময় এইটাকে মডেস্ট প্রপোজালের একটা হুম, ফিকশন ভার্সন মনে হয়। তো True. সেটা নিয়ে আমার কোনো আপত্তির জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে হয়তো আপনার এই গল্পের যে ভয়ঙ্কর তীর্যকতা, নৃশংসতা, এটা অনেক সময় আমি নিতে পারি না, কিন্তু এখন আমরা দেখি যে বিভিন্ন চলচ্চিত্রেও এইরকম নৃশংসতা আসছে, সেগুলো খুব গ্রহণযোগ্য হচ্ছে। আমার আসলে আপত্তির জায়গাটা অনেকটা নন্দনতাত্ত্বিক বা তাত্ত্বিকও বলতে পারেন, বা জানি না, আমি হয়তো একটু পুরনো রুচির লোক, আপনি আধুনিক রুচির লোক। ওই জায়গাটা থেকে আমার মনে হয় যে অনেক কথাও তো হয়তো আরেকটু এত সরাসরি না বলে, এত আঘাত, আমি বলেছি আপনাকে যে আমার খুব কষ্ট হয়েছে আপনার এই বইটা যখন আমি পড়েছি, মানুষের মাংসের রেস্তোরাঁ, যে একটা রেস্তোরাঁয় মানে মানুষ কেটে, বিশেষ শিশুদের কেটে, নানান রকম মানে একটা না, বিভৎস। আমার কাছে মনে হচ্ছিল যে আই এগ্রি উইথ ইউ, কিন্তু আমার একটা পয়েন্ট হচ্ছে যে আমরা জেনারেশন অবশ্যই একটা গ্যাপ আছে সবার মধ্যেই, যে আমরা দেখি কি একই সাথে একটা দেশে 10টা ঘটনা ঘটলো, একই সেম ক্রাইম, 10 জনই ভিকটিম, 10 জনই মারা গেল। রামিসার কেসটা ধরুন, ওই দিনে আগে পরে আরো শিশু এরকম নির্যাতন এবং হত্যার শিকার হয়েছে। হোয়াই রামিসা, মানে রামিসাকে কেন আমরা একটাকে চুজ করছি অ্যাক্সিডেন্ট? তার মানে এখানে ডেথের একটা পলিটিক্স আছে আমি দেখি। তো এই পুরো ব্যাপারটাকে যে সবগুলোকে নৃশংসতা, মানুষ এখন যেটা হয়েছে, মানুষকে এজিটেট করে কোনটা, আপনি একটা নর্মাল ডেথ, অবশ্যই সেটা অ্যাবনর্মাল ওয়েতে হয়েছে, নর্মাল মানে ফিজিক্যালি তা হয়তো হার্ম না, বাইরে থেকে আপনি ইনজুরিটা দেখতে পাবেন না। আর একটা ডেথ পাবেন আপনি বিভিন্ন বডি পার্টস বিভিন্ন জায়গায় টুকরো টুকরো করে দিল। মানুষ দেখবেন যে এই একটাকে ইস্যু বানাবে এবং বানিয়ে তখন ওইটাকে সে পিক করবে, এবং সেইটাই পিক করবে যেটা সিসি ক্যামেরার মধ্যে একটা ভিডিও আছে। মানে এই গল্প মানুষের মাংসের রেস্তোরাঁ আছে, সৌন্দর্যের ব্যাপারও আছে, মানুষের মাংসের রেস্তোরাঁ এই গল্প আছে যে এই যে আমরা রাইট না একটা পত্রিকা অফিসে আছে, এই পত্রিকার অফিসেরই একজন কর্মকর্তা যে এলাকায় গিয়ে ক্যাজুয়ালি খুনের শিকার হয় জমি জমাটের জেরে, কিন্তু তার সে নিউজে, তার পত্রিকা অফিসে তার নিউজের হেডলাইন কোনো জায়গা করতে পারে না, কারণ ওই দিনই দেখা যাচ্ছে খুব উইয়ার্ড টাইপ অফ খুনের ঘটনাগুলো ঘটে, যেগুলো মানুষ এই যে ফেসবুকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে আসলে মানুষ এখন ওই জায়গায় চলে গেছে যে আপনি এস্থেটিক জায়গা থেকে বলছেন, হ্যাঁ আমরা মোড়কে নানানভাবে গল্প বলতে পারি, লিটারেচার সেটাই করে, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে মানুষকে ওই ধাক্কাটাও দেওয়া দরকার, যেটি ইজ ইউ, এই যে তোমার ট্রমা হচ্ছে, তুমি কেন মানুষের মাংস টেবিলে সার্ভ করলে তোমার অসুবিধা হচ্ছে, তুমি তো তাদেরকে অল্টারনেটিভ ওয়েতে খাচ্ছই। তাহলে আপনাকে কি মানে নতুন প্রজন্মের ট্রমা থিওরির ঘরানার লেখক বলবো? আমার মনে হয় এগুলো, আপনি অবশ্য ডায়াসপোরা নিয়েও কাজ করেন, ডিস্টোপিয়ান লিটারেচার নিয়েও কাজ করেন। রাইট নাও এমনিতেই পৃথিবীতে বাংলা সাহিত্যে হয়তো আসবে ডিস্টোপিয়ান লিটারেচার, এমনি যদিও আমরা জানি সে অরওয়েল থেকে শুরু করে বা তারও আগে থেকে সেই ফারেনহাইট, সেই উপন্যাসের কথা, এরকম অনেক নভেলের কথা আমরা বলতে পারবো, কিন্তু ডিস্টোপিয়া একটা এজ চলছে ইন জেনারেল আমাদের লিভিং এতেই, কারণ ওই যে আবারও বললাম যে আমাদের অ্যাবনর্মালিটিসগুলো এমনভাবে নর্মালাইজ হয়ে গেছে এখন। ডিস্টোপিয়া এটাই যে ডিস্টোপিয়া তো আলাদা করে আপনার ভিতর কোনো মানে ধরুন কি বলবো ডিসকমফোর্ট তৈরি করবে না, ওইটাই হবে যে ডিসকমফোর্টটা আপনার নর্মাল হয়ে যাবে, আপনি ডেইলি এগুলো দেখছেন, আপনার কাছে কিছু মনে হচ্ছে না। এই লাস্ট 2 years ধরেন অনেক ঘটনা যেগুলো আপনার কাছে এখন মনে হচ্ছে যে না এখন তো আর একটু ভালো আছি, ওইগুলো এখন ঘটছে না, তো প্রতি মুহূর্তে আমরা অ্যাডজাস্ট করে সয়ে নিচ্ছি। তো এই ডিস্টোপিয়ান এই যে আমি যখন একটা রিডারকে যদি আমার মনে হয় যে তাকে আমি ঠিক আছে, তাকে আমি খুব এমন কিছু পড়াবো যেটা তার মধ্যে একটা রোমান্টিসিজম গ্রো করবে এবং সে কি নস্টালজিয়া হবে, সে স্মৃতিতাড়িত হবে, তার ভালো লাগবে, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যে তাকে আমি বোঝাবো যে ইউ আর দ্য আলটিমেট পারসন, মানে ভিকটিম হতে যাচ্ছ তুমি, তোমার ভিতর ওই হয় তুমি কাউকে তোমার দ্বারা ভিকটিম হবে, কেউ আক্রান্ত হবে, অথবা তুমি নিজে আক্রান্ত হবা, আক্রমণের শিকার হবা। তো আমি যদি এইভাবেও সাহিত্যকে আরেক জায়গা থেকে স্কুল করি, যে আমি তো সাহিত্যটাকে আপনার সাথে এই তর্কগুলো হয়ই যে সাহিত্য কি আসলে স্টাডি অফ বিউটি নাকি স্টাডি অফ হিউম্যান ডিজিজ, এটা তো একটা তর্ক। এখন আমি যখন একটা টেবিলে বসছি তখন আমার কাছে ওই মুহূর্তে মনে হচ্ছে মানুষের মাংস রেস্তোরাঁ, তখন মনে হচ্ছে স্টাডি অফ হিউম্যান ডিজিজ। আবার যখন আমি কলমি লাইকা বা অতীতে একটা ভিনদেশ লিখতে বসেছি তখন আমার মনে হচ্ছে স্টাডি অফ বিউটি, সেটাই আসলে এসেন্স। আমরা শেষ পর্যন্ত ওইটাই না, একটা সম্ভবত শোপেনহাওয়ার বা আমার ভুল হতে পারে, যে একটা দার্শনিক প্রশ্ন আছে এরকমের যে আপনি যদি পায়ের তলায় একটা তেলাপোকাকে পিষ্ট করে মেরে ফেলেন, মানুষ হয়তো একটু ঘৃণা করবে, দৃশ্যটা ভালো লাগবে না, কিন্তু আপনাকে কেউ ধিক্কার দেবে না। কিন্তু আপনি যদি এটা প্রজাপতিকে পায়ের তলায় পিষ্ট করেন, আপনার মতো নরপাষণ্ড আর কেউ তখন থাকছে না। কিন্তু দুটোই অস্তিত্বের প্রশ্ন থেকে দুটোই প্রাণ, দুটোই
পোকা, অবশ্যই। অথচ আমরা ওই বিউটিফিকেশনের জায়গা থেকে হয়তো দেখলাম, বা আমরা যেটাকে আজকে মার্কেট ইকোনমিকে সেলেবল বলি, কোন আইটেমটা মানে একটা গ্ল্যামার ভ্যালু আছে, সেল ভ্যালু আছে, এইগুলোও আপনার লিটারেচারে খুব মানে এইগুলো আসলে লিভিং রিয়ালিটি। আমি এগুলো প্রশ্ন করি, আপনি যেটা বললেন যে একটা ফুল তুলতে পারবেন, এখনকার আমাদের যে মডেস্টি, তাতে ওই যে আপনি যেটা বললেন, আমি হয়তো ফুল তো আপনি ছিঁড়তে পেলে মানুষ বলে তুমি কেন একটা ফুলকে অকারণে ছিঁড়লা, কিন্তু ওখানে ওই যে আপনি বললেন তেলাপোকা হোক, অন্য একটা অ্যানিমাল বা একটা মানুষকে insect, পিটিয়ে মারছে, আমি তখন বলছি না মানুষের গায়ে কেন, ভিডিও করবে, জি হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে অন্য কারণে সে একটা ফুল তুলতে গেলে সে আরো বলছে যে আপনি এটা ফুলটা কেন তুললেন, হ্যাঁ, কিন্তু মানুষকে মারছে যখন। বা আমি বনসাই করতে গেলে একটা গাছের পাতা বা ডাল কাটতে গেলে বললো যে আমি নিষ্ঠুর, কিন্তু আমি কোনোদিন তো কোনো মানুষকেও আঘাত করিনি, কোনো প্রাণীকেও। তো আমরা চাই না, আমি কথা হচ্ছে এইটা হ্যাভিং সাইড দ্যাট, আমরা আসলে আমি আপনি একই জায়গায় যে আমরা চাই না ফুলটাও তুলুক, একটা তেলাপোকাকে অকারণে হ্যাঁ। পিষ্ট করুক, একটা পিঁপড়েকেও অকারণে পিষ্ট করুক বাড়িতে। আর আমি বাচ্চাদের সবসময় বলি, বেসিনে অনেক সময় পিঁপড়ে থাকে, তো দেখা গেল বাচ্চাদের যা হয় ওরা তো বোঝে না, তখন আমি বলি যে একটু ওয়েট করো, চলে যাক, মানে তোমার মারার প্রয়োজন নেই। আর তোমার শরীরে যদি বসে একটা মশা, আমি বলতে পারবো না যে মশাকে তুমি মেরো না, কিন্তু তুমি অকারণে একটা পিঁপড়ে তার মতো আছে দেয়ালে কোথাও, তাকে তো মারার কোনো কারণ নাই। মানে মশা গায়ে বসছে, ওইটা তো অনেক সময় এটা তো একটা সার্ভাইভাল, ধরেন আমাদের একটা জায়গায় থেকে তো ওই জায়গায় ইনস্টিংক্ট, আপনি তো একটা স্নেক নিয়ে ঘুমাতে পারেন না, হ্যাঁ, তো সেই জায়গাগুলো তো আছেই, কিন্তু অকারণ, আমি প্রশ্নটা বলি অকারণ ওয়াই, আমি এখন সুনামগঞ্জে হাওড়ে গিয়ে তো সাপ মারতে যাবো না, হ্যাঁ, তো সেইটা আর কি প্রশ্ন। আরেকটা অভিযোগ, এটা অবশ্য আমার অভিযোগ না, আমি এই বিষয়ে অনেকটাই নিশ্চিত, মনে হয় দর্শকদের অভিযোগ, সেটা হলো আপনার অনেক বইয়ের নাম একদম সোজা ইংরেজি, যে কল মি লাইকা, নো হিউম্যানস ল্যান্ড, অনেক গল্পের নাম সোজা একদম ইংরেজিতে নামকরণ, মানে বাংলা ভাষা কি আপনাকে সাপোর্টটা দিতে পারছে না? এখানে আমি অবশ্য সাপোর্ট শব্দটাও ইংরেজি না, এটা খুব ভালোই মানে প্রশ্ন, এবং এটার জুৎসই উত্তর বলতে কি, এটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই, কারণ আমি নিজেও পারতপক্ষে চাই না বলে হয়তো দেখা যাবে দুটো বই বা 3টা বইয়ের নাম আসলে 30টা মতো বইয়ের মধ্যে, তো 2-3টা বইয়ের ক্ষেত্রে একটা দিয়ে উদাহরণ দিই, বোঝা যাবে যে যখন আমি কল মি লাইকা করলাম, তখন আমার কাছে এটা একটা একাডেমিক একটা ব্যাপার ছিল, যেটা অন্যরা হয়তো বুঝবে না, এই মজাটা আমার খুব পার্সোনাল। আমরা সাহিত্যের একটা খুব স্টানিং বা খুব বিউটিফুল স্টার্টিং হিসেবে ধরি কল মি ইসমাইল, ওই যে মবি ডিক উপন্যাসের প্রথম ফার্স্ট লাইন বলা হয় ধরেন শ্রেষ্ঠতম ওপেনিং লাইন, সূচনা, বা গ্রেগর সামসা সকালে ঘুম থেকে উঠে দেখো পোকা হয়ে গেছে, তো এরকম কিছু স্টার্নিং লাইন থাকে। এই লাইনগুলো বিয়ন্ড ল্যাঙ্গুয়েজ, কারণ কল মি ইসমাইল এই শব্দটাকে আর বাংলায় করা বা একটা করা দাঁড়ায় না, এইটা একটা টাইটেল মতন, হ্যামলেট যেমন একটা টাইটেল দাঁড়ায় যায়, ম্যাকবেথ টাইটেল, কারণ নাম, বা অ্যাজ ইউ লাইক ইট, এটাকে আপনি বাংলা অনুবাদ করতে গেলে অ্যাজ ইউ লাইক ইট রাখতে পারেন, কারণ অ্যাজ ইউ লাইক এইটাই একটা ব্র্যান্ড, এইটা একটা নাম, ধরুন একটা বিশেষণের মতো হয়ে গেছে। তো কল মি ইসমাইলটা তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি যখন লাইকা করলাম, যে ইসমাইলের মধ্যে যে একজন মানুষ ইসমাইল না, পাঠকদেরকে বোঝাচ্ছে যে আমাকে তুমি কি বলে চিনবা, আমার সাফারিংস, বা আমরা জানি যে প্রফেট ইসমাইলের যে সাফারিং, তো তখন একটা বাক্য দিয়ে পুরো উনি যে রেফারেন্স, হিস্টোরিক্যাল রেফারেন্স বলি, মিথিক্যাল, সব যুক্ত করে দিলেন। তো আমার এই ক্যারেক্টারটা তখন মনে হচ্ছিল যে এই আসলে ওই লাইক অ্যাবান্ডন ডগ, যাকে আমরা এক্সপেরিমেন্টাল পৃথিবীর বাইরে প্রথম সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া থেকে, মস্কো থেকে পাঠানো হয়েছিল। তো লাইকা আমার একেবারে ফ্রম ভেরি মাই আর্লি এজ, মানে একেবারে স্কুল থাকতেই আমার মধ্যে একটা ট্রমা সৃষ্টি করে, যখন লাইকার কথা আমি প্রথম জানতে পারি। আমি কোনো কুকুরকে দেখতে পারতাম না, মানে চোখে চোখ দিয়ে। আমার কাছে মনে হতো যে এই প্রশ্নটা আমার সবসময় আসলে, যে আমার এক্সপেরিমেন্ট, আমার সভ্যতা, আমার ইতি কেন আমি আরেকজনকে স্যাক্রিফাইস করবে, এবং তার তো কোনো কনসার্ন নাই। এখন এই রিসেন্টলি আমরা শুনলাম, জানি না সত্য কিনা, যে একজন মানুষ সেলফ মোটিভেটেড হয়ে সে নাসায় যুক্ত হয়েছে এবং সে স্যাক্রিফাইস করবে লাইফ, সে যাবে মহাকাশে, বাট ফিরে আসবে কোনো চান্স নাই। সেটা তো অন্য কথা, এখন গিনি পিগের তো আমি কনসেন্ট নিচ্ছি না, খরগোশের নিচ্ছি না, ডগ। এবং আরেকটা কথা হচ্ছে, আমরা জানি যে সে একটা পর্যায়ে হিট হবে এক্সট্রিম, এবং তার সাফারিংসটা, তার মৃত্যুটা কাঙ্ক্ষিত না। তো ওই ডগটা তখন আমার মনে হচ্ছিল যে ও আকাশের মহাকাশে গিয়ে ও কি জানে যে অমর হচ্ছে। হিস্টোরিক্যালি তো পৃথিবীতে লাইকা তো একটা অমর হয়ে গেছে, সে এই অমরত্বের ভালোটা কোথায়? আমরা এই যে একটা দেশের জন্য শহীদ বলেন, একটা মানুষই হয়, আসলে এইগুলোর অর্থটা কি? তো তখন আমার ছোটবেলা থেকে প্রশ্নটা জাগতো। তো লাইকা, কল মি লাইকা, আসলে এই পুরো উপন্যাসটাই আমার আসলে নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং। তো সেই কারণে আমার কাছে মনে হলো যে কল মি ইসমাইল, আমি কল মি লাইকা রাখবো। এইটা আমার ব্যক্তিগত জায়গা, কিন্তু লিটারেচারের জায়গা থেকে, পাঠকের জায়গা থেকে তার যে অভিযোগ, সেটা আমি স্বীকার করে নিই। আচ্ছা, আরেকটা জিনিস, যে কল মি লাইকার কথা বলছি, যে আমার এটা পড়ার সুযোগ হয়েছে এবং সম্ভবত আমি 2বার পড়েছি। তো
এটার মূল যে জায়গা, একজন তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে আপনি লিখছেন, তো এই বিষয় নিয়ে আমাদের দেশে খুব কম লেখালেখি হয়েছে। আমার জানা মতে আরও 2টো উপন্যাস আছে মাত্র। তো সেইখানে সরাসরি একটা ঐতিহাসিক কুকুর, যে কুকুরটা প্রথম মহাশূন্য অভিযানে ছিল, তার সঙ্গে এই যে আপনার চরিত্র এবং ওর বেড়ে ওঠা এবং ওর গ্রামের পটভূমি, আমার কাছে খুব একটা জটিল বুনন মনে হয়েছে। তা আপনার কি মনে হয় না যে এই গল্পটার নামকরণ কিছুটা বিভ্রান্তি করে বা এর বুননটা পাঠককে কিছুটা দূরে সরিয়ে দেয়, বা আপনি এটা চেয়েছেন সচেতনভাবে? এইটা ওই যে বললাম যে এটা আসলে কি খুবই সাহিত্যে একটা থাকে যে পসিবল রিয়ালিটি, আর একটা থাকে খুব এক্সপেরিয়েন্সড, যেটা সবাই কমন পিপল মানে মোটামুটি ভাবে ধরেন কালেকটিভ মেমোরির অংশ। তো কল মি লাইকা, লাইকার এই প্রশ্নটা আমাকে অনেকে করছেন যে ক্লাস 8-9 বা 7-8 একটা বাচ্চাকে দেখাচ্ছি এবং সে লাইকার সঙ্গে অ্যাটাচমেন্ট এবং গ্রাম, একেবারে গ্রাম, হ্যাঁ র গ্রাম। তো এইটা আসলে জেনারেলি ঘটার কথা না, ইটস ট্রু। কিন্তু আবারও বলি এইটা এক হচ্ছে ঘটতেই হবে তা না, সাহিত্য সেটা আর এক ব্যাপার, কিন্তু এটা ইট রিয়েলি হ্যাপেন উইথ মি। কারণ আমি আবারও বললাম যে এটা আমার একটা ট্রমাটাইজ পাস্ট, তো আমার আসলে একটা রিলিফ দরকার ছিল। তো লিটারেচারে অনেক সময় আমরা তো মানিও যে সবসময় তো আর ওইভাবে ভেবে চিনতে না, আমরা পার্সোনাল হিলিংগুলো সাহিত্যের মধ্যে দিয়ে, থেরাপিউটিক ভ্যালু তো আছেই সাহিত্যে, এটা আমার ব্যক্তিগত হিলিং। তো আমি ওই যে বললাম যে ওই সময় আসলে আমার ওই রকম একটা জটিল মনন জগতের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম, যে যখন রবার্ট ব্রুসের যে কাহিনী পড়ি মাকড়সারির মধ্যে দিয়ে, যে সে অনেকবার অবজার্ভ করে করে তারপর তার কাছে একটা ওয়ে আউট তৈরি হয় যে না এইভাবে করা যায়। বা আমি নিউটনের আপেল পড়ার, আমি তখন কি আমি একটা খুব নিজস্ব আইসোলেটেড একটা বয় ছিলাম, নিজের মতো বাস করতাম ছোট্ট একটা জায়গায়। তো তখন আমার কাছে মনে হতো যে প্রত্যেকটা মানুষের সামনে একটা করে আপেল পড়ে। এখন নিউটন যদি আপেলটাকে রিয়েলাইজ না করতো যে কেন পড়লো কি, আমরা অনেক সময় আমাদের সামনে ঘটে, আমরা ঘটনাগুলো ওভারলুক করে যাই। তো এই যে চিন্তাগুলো আমাকে তখন সব করতো, বা মাকড়সার ওই ঘটনাটা, লাইকার ঘটনাটা, এইগুলো সবগুলো আমার সাথে ইন্টারউইংড, মানে মোটামুটিভাবে কানেক্টেড হয়ে আমি তখন ওর মধ্যে বাস করতাম একটা ফিকশনের জগতে সবসময়। সেই কারণে আমার কাছে এই লাইকা, যখন আমি আলেক চরিত্রটা, আলোকটা আসলে আমারই আর একটা অল্টার ইগো, আমারই একটা পার্ট, কাউন্টার পার্ট। এবং একই সঙ্গে আমি দেখতাম গ্রামে আলিমেইল বলে একজন মানুষ, যে হিজড়া হওয়ার কারণে গ্রামে থাকতে পারেনি, গ্রামের বাইরে মাঠের মধ্যে একা বাস করে। তখন আমার কাছে মনে হলো যে আমাদের সাহিত্যে হিজড়া বলতে যে চরিত্রগুলো আপনি বললেন উপন্যাস, সেটা হলো একটা অ্যাডাল্ট হিজড়া, সে যখন বড় হয়ে যায়, সোসাইটি ক্রাইসিস। আমার কাছে মনে হলো যে এই যে আলিমেইলি গ্রামটা ছাড়লো, কোন পর্যায়ে ছাড়লো, কখন ছাড়লো? নিশ্চয়ই সে স্কুলে যেত, নিশ্চয়ই মসজিদে নামাজ পড়তো, তাহলে একটা পর্যায়ে থেকে সে একটু একটু করে ডিসকানেক্টেড হলো। তখন আমি আসলে আলেককে ওই টিন এজে এনে তার অ্যাবান্ডেন্ট হওয়ার গল্প, একই সঙ্গে আমার যে সাইকোলজিক্যাল প্রশ্নগুলো, এইগুলো দিয়ে আসলে আমি বলবো যে এইটা একটা ব্লেন্ডেড সেলফ, ওই আলিমেইলি, সোসাইটি অ্যাজ এ হোল, আর আমি নিজে, যেটার সঙ্গে সোসাইটির সম্পর্ক নাই। আমার যে অংশটা সম্পর্ক নাই, সেইটা পাঠকরা অনেক সময় একটু সরে যাচ্ছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কারণ এটা তো ভেরি পার্সোনাল। আর ইম্পার্সোনাল বা অবজেক্টিভ যে জায়গাগুলো, সেইটা সমস্যা হচ্ছে না। তো সাবজেক্টিভ রিয়ালিটি যেটা আছে, সেইটা আসলে আমি ওইটাকে আমি ওন করি এই উপন্যাসে। দো আমি বলি যে টেকনিক্যালি এটা পাঠকের জন্য ডিফিকাল্ট হবে। এইখানে এই যে টেকনিক্যাল শব্দটা বলায় ধন্যবাদ। যে আমার কাছে অনেক সময় মনে হয়েছে আপনি অনেক লেখাই খুব থিওরিটিক্যালি বায়াসড হন, এবং আপনার বেশ কিছু বইপত্র আছে যেগুলো তাত্ত্বিক, সেটা কখনো অনুবাদের তত্ত্ব, এই যে ডায়াসপোরা লিটারেচারের তত্ত্ব, বিভিন্ন তাত্ত্বিক বিষয়গুলো বাঙালিকে, বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছেন আপনি। তো সেই তত্ত্বগুলোর কারণে আপনার সাহিত্য প্রভাবিত হয় কি না আসলে, মানে এটা আপনার মুখ থেকে জানতে। এটা হওয়ার সুযোগ নাই, কারণ আমি ফিকশন যখন লিখি, ফিকশনের টেবিলে আসলে তো আমরা কেউই তাত্ত্বিক থাকি না। তারপর প্রমাণ, মানুষের মাংসের রেস্তোরাঁ একেবারে র, এর মধ্যে তথ্য খোঁজার দরকার নাই, কারণ এগুলো অনেক সময় অংশ বরঞ্চ লিটারেচার থেকে বিচ্যুত। সুইফটকে পেলাম না, পেলেও এটা তো আসলে অন্যভাবে, কিন্তু আমি বলছি লিটারেচার থেকে বিচ্যুত। জোনাথন সুইফট তো আসলে তথ্য না, হিউম্যান ফ্লেশ খাওয়ার এটা যে হ্যাবিট, এবং জোনাথন সুইফট যেটা, ওইটাও হিস্টোরিক্যালি নানানজন নানানভাবে একটা ফার্সিক্যাল জায়গা থেকে বলছেন। তো সেটা নতুন না, এবং কোথাও কোথাও এরকম পাওয়া গেছে যে সার্ভাইভালের জন্য হোক, বা মানুষের যে ক্যানিবালিজম, তার নতুন কিছু না, আবার ডার্ক এক ধরনের মানুষের ফ্যান্টাসি আছে। এইটাই আমি আসতাম যে আপনি ডার্কের দিকে কেন এত যান। তো সেইটা আলাদা। তো সেই কারণে মনে হয় যে থিওরি থাকে আসলে টু ইন্টারপ্রিট মাইসেলফ। আমি যখন আপনার সঙ্গে কথা বলি, তখন আমার যৌক্তিকতাটা তৈরি করতে গেলে থিওরি, তাত্ত্বিক গ্রাউন্ডটা দরকার হয়।
এবং যদি আমি অন্য সাহিত্য পড়ি, যখন আমি আপনার উর্মিমালা পড়ি, তখন আমার বোঝার জন্য তাত্ত্বিক গ্রাউন্ডটা দরকার হয়, যে আসলে এটা মেটাফিজিক্যাল না ফিজিক্যাল না, কিভাবে জাদু বাস্তব পরাবাস্তব, অনেক কিছু আমার ধরেন লাগে, ডিভাইসেস লাগে। আদার দেন লিখতে গিয়ে আমরা যখন লিখি, যখন আমার মোস্ট অফ দ্য ফিকশন আমি যেটা আমি মনে করি আমি ভালো লিখেছি তুলনামূলকভাবে কিছুটা, সেইটা আমার আর্লি লাইফে, আমি ইউনিভার্সিটি যখন আমি থিওরি সম্পর্কে নলেজ ছিল না, এবং আমার লাইফের প্রথম লাইন ছিল যেটা আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন, পুনরুত্থান, যেটা মানুষের রেস্তোরাঁয় আছে। প্রথম লাইন ছিল যে কবর থেকে উঠে মৃত্যুর 7 দিন যেতে না যেতেই কবর থেকে উঠে এসেছে রহমান। অ্যান্ড দ্যাট ফার্স্ট লাইন এক্সপ্লেইনস মাই থ্রু আউট মাই কেরিয়ার, রাইটিং ফিকশন কেরিয়ার। আর প্রত্যেকটা ফিকশনে এই যে প্রথম লাইনের যে একটা অ্যাবসার্ডিটি, একটা ওয়েডিজম, সেইটাই কিন্তু আমার পুরো ফিকশনের মধ্যে আছে ইন আ সেন্স, এবং একদম বুল সাইড, একদম ওই একটা লাইন দিয়ে। তো তার মানে আমি তখন কিন্তু বিশ্ব সাহিত্য পড়িনি, কাফকা পড়িনি, বা মান্টো পড়েছেন না, কাউকেই। মান্টোর মধ্যে এটা আছে কিন্তু, যে একদম শুরুতে অনেকে ধরেন বলে যে কাফকাস্ক যে ব্যাপারটা, কাফকাস্ক বা মান্টো বলে। আমার ইংরেজি যিনি লিখছিলেন, এটা ক্রিটিক, তিনি বলছিলেন যে এই গল্পের মধ্যে মান্টো আছে। একজন লিখছিলেন যে এটা ওই যে কাফকা এবং মার্কেজের একটি, কিন্তু আমি তো এদেরকে না পড়েই তখন লিখছি। তার মানে ন্যাচারালি আই গট দ্য ফিকশন দ্য ওয়ে ইট ইজ রাইট নাও, আমি যেটা হ্যান্ডেল করি। তো সেই জন্য আমার কাছে তাত্ত্বিক যে পরিসরটা, এটা পরে আমার খুব মেকানিক্যাল, এবং এটা আমি এমনভাবে ইনবিল্ড করছি আমার নিজের মধ্যে যে এইটাকে আমাকে আলাদা করে টর্চার করে না ফিকশন লেখার সময়। কিন্তু ন্যাচারালি আপনার ভিতরে এই ডার্কনেসটা কিভাবে এলো? এইটা আমার ধারণ, আমার খুব আগ্রহের জায়গা ছিল শুরুতেই ফিল্মের বুদ্ধদেব দাশগুপ্ত। আমার মনে আছে চলচ্চিত্র, আমার ঋতুপর্ণ তো এক ধরনের ভেতরকার ড্রাগ, বিশেষ করে সেক্সুয়াল ড্রাগ, এটা জায়গা ফোকাসড। আমি কেন জানি আমার কাছে মনে হয়েছে যে শুরু থেকেই এই মানুষের এই ডার্ক দিকটা, এবং আমি যখন ফিল্ম দেখি তখনও যখন ইনসাইডেন্সের কথা বলি চলচ্চিত্র দেখতে গেলে, তো আমার কাছে কেন জানি এটা খুব লাগে। যদিও আমি ব্যক্তি জীবনে অতটা ডার্ক না, আপনি জানেন, কিন্তু আমার আর্ট ফর্মে আমাকে ডার্ক স্যাটায়ার, ডার্ক ফ্যান্টাসি এবং এইগুলো আমাকে টানে। হ্যাঁ, মানে আমার পার্সোনালি কষ্ট হয় আপনার লেখা পড়তে, এবং আমার এই কষ্টের পরেও আপনার সর্বশেষ একটা পাণ্ডুলিপি যেটা অপ্রকাশিত আমি পড়েছি, এবং সেইখানে আমার মনে হয়েছে যে আপনি নিজের একটা প্যাটার্ন তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন সচেতনভাবে, নিজস্ব একটা ভঙ্গিমা। যেমন আপনার গল্পগুলায় এক ধরনের তীব্র বিষাদ নিয়েও ফাজলামো করার একটা প্রবণতা আছে, এবং খুব তীক্ষ্ণ ধারালো বিশ্লেষণ, এবং খুব, কিন্তু সেটা বলছেন খুবই সরল করে, সহজ করে। মানে অনেকটা মনে হয় কি যে একটা মানুষকে হাসতে হাসতে তোকে মারবো, তোকে এক কাপ চা খাওয়াবো, ওরকম বলতে বলতে মেরে ফেলার মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। মানে আমি জানি না আমার এই বিশ্লেষণ ঠিক কিনা, বা আপনি আসলে কোন পথে এগোতে চাচ্ছেন? না, এটা আমার মনে হয় যে প্রত্যেকের একটা সিঙ্গেল দাঁড়াই যায় ফিকশনে। আপনারও ক্ষেত্রে আমরা যখন টানা পড়বো তখন দেখবো যে একটা প্রেফারেন্স আছে, গল্প সিলেকশন, আর সোসাইটিতে তো নানা রকম গল্প আছে। তো আমার শুরু থেকেই আসলে আমার চরিত্রের সঙ্গে আমার গল্পের একটা কনফ্লিক্ট হচ্ছে ইন্ডিভিজুয়াল টু স্টেট। যখন এই স্টেটকে আমি বা পাওয়ার পলিটিক্সের একটা জায়গায় অ্যাড্রেস করি, তখন দেখা যায় যে অধিকাংশ গল্পেই আমরা শত্রুটা চিনে যাই, যে এই গল্পকারের এনিমিটাকে। মানে আপনি একজন কবিকে পুরো রাষ্ট্র সিস্টেমের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছেন। এই আপনি যে পাণ্ডুলিপিটা পড়েছেন সেখানে এই ধরনের গল্প বেশি। তো স্টেটটাকে আমি আসলে দেখি যে এটা কোনো মানুষ না, একটা মানুষ মনে করে যে আমি গিয়ে চেঞ্জ করব, প্রত্যেকটা বিপ্লবে তাই হয়, কিন্তু মানুষ তো বোঝে না যে এটা আসলে তার চেঞ্জ করার হাতের মধ্যে নাই। সিস্টেম একটা বড় জিনিস, তো সেই জিনিসটার মধ্য দিয়ে আমার কাছে ওইটাকেই মনে হয় যে আলটিমেটলি তাকে কি করে আঘাত করা যায়। তো প্রত্যেকটা গল্পের একটা ডেস্টিনেশন থাকে, তো সেই কারণে দেখা যায় যে হ্যাঁ, একটা বৈশিষ্ট্য, যখন আজকে হয়তো মোর দেন 100 শর্ট স্টোরিজ তো আমি লিখেই ফেলেছি, তো তখন দেখা যায় বা 7-8টা গল্পের বই, তখন পাঠক একসঙ্গে পড়লে একটা কানেকশন তৈরি করতে পারে একটা মোটামুটিভাবে। এই কানেকশনটা হচ্ছে এই সম্পর্ক, স্টেট একটা পাওয়ার পলিটিক্সের সঙ্গে ব্যক্তির সম্পর্ক, এবং ব্যক্তির যে অসহায়ত্ব, যেটা কাফকা আমাদেরকে আসলে, মূলত আমি বলবো যে কাফকা আমাদের গুরু সবারই। কাফকা যেভাবে আমাদেরকে ধরিয়ে দিলেন যে তুমি আসলে কি, তোমার পাসপোর্ট, তোমার এনআইডি, তো আমি কেন মানবো? আমি একটা মানুষ, আধুনিক মানুষ, আমার একটা এনআইডি, আমার সব কিছু হয়ে যাবে। আজকে আমি চাইলেই অন্য দেশে যেতে পারবো না, আমার পাসপোর্ট তারা অ্যালাউ করছে না। তো এই নানান রকম যে আইডেন্টিটিগুলো, মেকি আইডেন্টিটি, একটা পেপার ওয়ার্ক, আপনার আইডেন্টিটি আপনার পেপার ওয়ার্ক। তো এই জিনিসগুলোকে আমি চ্যালেঞ্জ করা, যে ব্যক্তির জায়গা থেকে আমার স্বাধীনতার বাধা কে আসলে,
সেটা বাধা তো আমার মানি ব্যাগে পার্সে থাকা একটা ডকুমেন্ট। এই জায়গাগুলো যখন আমরা চিহ্নিত করতে পারি তখন আমরা দেখতে পারি যে আমাদের ছোট ছোট শত্রু যে কারণে সমাজ এত বিভক্ত আসলে এর এনেমি না। দেখবেন যে আমার একজন কবি বন্ধু আমার শত্রু হয়তো হচ্ছে, বা আমি তার শত্রু হচ্ছি, অফিসের মধ্যে ছোট ছোট জায়গায় প্রমোশন কলিগের মধ্যে, পত্রিকা অফিসে তাদের মধ্যে। আসলে কিন্তু এন্ড অফ দ্য ডে কেউ কারো এনিমি না, এরা এদের এনিমি চিনতেই পারে না। আমি ওই এনিমিটাকেই এদের সামনে বারবার প্রেজেন্ট করতে চাই। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট যেহেতু এনিমিটা, সুতরাং গল্পগুলোকে তখন একটু অদ্ভুতভাবে বলতে হয়, ওয়েড, মানে আপনি যেটা বললেন। আরেকটা যেহেতু পলিটিক্যাল বলতে গেলে আপনাকে সকালে উঠে দেখলো যে কারো মাথা নাই, এইটা আসলে কোনো লিটারেরি ডিভাইস না। অনেকে বলে যে তুমি এটা করলা কাপকা থেকে নিলাম, মার্কেস থেকে নিলাম, ব্যাপারটা তা না। ব্যাপারটা আমার সোসাইটিতে আমি সরাসরি বললে আমাকে পরের দিন আমি একটা সরকারি চাকরি করি, হ্যাঁ আমি ওইটা আসলে আমার ঢাল। আমি যখনই বলি যে কৌশল মাথা নাই একটা সোসাইটিতে, বা কবর থেকে রহমান উঠে এসছে মৃত্যুর পরে, তখন ওই ল্যান্ডটা অ্যাবসার্ট ল্যান্ড হয়ে যায়। তখন তো আপনি আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। তখন তো আমি বলবো যে এটা তো বাংলাদেশ না, এবং আমার একটা কাল্পনিক দেশও আছে, ফ্রিল্যান্ড। হ্যাঁ, ফ্রিল্যান্ড বা দেশের মানুষেরা এইগুলো করে। তো এই কারণে আমি বলি যে এটা একটা টেকনিক ডিভাইস। আমার এখন বুঝতে পারি যে মার্কেস কেন ওই যে ইনর্মাস উইংস, ডানাওয়ালা মানুষ পড়লো, থুরথুরো বুড়ো, এবং তারপর নানান রকম ক্রাইসিস। তো ক্রাইসিসগুলো খুবই হিউম্যান ক্রাইসিস, মানে আমরা বুঝতে পারি এটা ডানাওয়ালা মানুষের সাথে সম্পর্কিত না। কিন্তু ডানাওয়ালা মানুষ যখন মার্কেস জানলো, এখন আমি বুঝতে পারি আসলে উনিও পলিটিক্যালি করছেন, কারণ ওনারও লাতিন আমেরিকান সাহিত্যের ইতিহাসে সেই স্বৈরতন্ত্রের শাসক বলেন, নানান রকম যে মানে এইগুলো ছিল চাপানো আরোপের ব্যাপারগুলো প্রত্যেকটা লেখকের। এই জন্য আমার মনে হয় যে বাংলাদেশে অনেক সময় বলে, বাড়তি কথা হচ্ছে যে আমরা অনেক কথা বলতে পারি না ফিকশনে, আমাদের সোসাইটি অ্যালাউ করে না, রাষ্ট্র অ্যালাউ করে না, সরকার অ্যালাউ করে না। আমার এটা সত্য না, বা ধর্মীয় জায়গাগুলো সাংঘাতিকভাবে অ্যালাউ করে না আপনাকে। আমার মনে হয় যে এই যে অরওয়েলের মতো সেন্সরশিপও কি হয়ে যায় কখনো, ওইটা হওয়ার সুযোগ নাই যদি আপনি ফর্মটা বদলে ফেলেন। ওই জন্যই বললাম যে অরওয়েল যখন অ্যানিমাল ফার্ম লেখে তখন সে যা ইচ্ছে তাই বলতে পারে, কারণ টেবিলে বসাই দিচ্ছে, কথা তো বলছে শুকরে কথা বলছে। আমার মনে হয় যে এইটা একটা পয়েন্ট হতে পারে আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে, একেবারে যারা নতুন রাইটার, যে আপনি যা ইচ্ছে তাই বলতে পারবেন, শুধু ক্যারেক্টারটা বলার ভঙ্গিমাটা সেটিংটা বদলে দেন। আপনি সুন্দরবনের মধ্যে বসাই দেন একটা টেবিল দিয়ে গল্প বলেন, এবং এই প্রতীকী গল্প বললে সুবিধা আর একটা আছে, সময় উত্তীর্ণ করে যায়। ওইটা তখন একটা ধরেন ল্যাঙ্গুয়েজ বা এই পার্টিকুলার একটা দেশ, এগুলোকে এক্সিড করে যায়। কিন্তু আপনার লেখায় কিন্তু প্রবলভাবে সমসাময়িক বিষয়গুলো আসে। হ্যাঁ, আবার আমার জানা মতে আপনার একটা বেশ বড় রিডার আছে, জনপ্রিয়তা আছে। ঠিক ওই প্রচলিত অর্থে আপনাকে জনপ্রিয় লেখক বলবো না, কিন্তু আপনার একটা নির্দিষ্ট পাঠক গোষ্ঠী আছে। আবার আপনার একটা বড় শত্রু গোষ্ঠীও আছে, যারা প্রায়শই দেখি ফেসবুকে আপনাকে নানান কিছু বলছে, গালিগালাজ করছে বা আড়ালে আবডালে বলছে। তো এটা আমার ব্যক্তিগত যেটা হয় যে মানে এরকম কটু কথা বা বাজে আচরণ আমাকে খুব ট্রমাটাইজ করে ফেলে, গ্লুমি করে ফেলে। ফলে আমি সবসময় এটা কমফোর্ট কোকুনের ভিতরে, জোনের ভিতরে থাকি। কিন্তু আপনাকে দেখি আপনি হুটহাট এটা সেটা বলে ফেলেন, লিখে ফেলেন। আছে কিছু আড়াল আবডাল কৌশল আপনি রাখছেন, সেগুলো আপনি খুব আপনাকে আমার খুব চতুর লেখকও মনে হয়। এটা পজিটিভ না নেগেটিভ আমি জানি না, চাতুরদের সাথে করেন। কিন্তু এগুলো কিভাবে ডিল করেন, এই যে পার্সোনাল অনেক সময় অ্যাটাক আপনি শিকারও হয়েছে? এইটা শুরুতে খুব সাংঘাতিকভাবে ট্রমাটাইজ বললেন, বা সাংঘাতিকভাবে ভয়ের একটা ব্যাপার ছিল। যখন আমি আর্লি ইউনিভার্সিটি স্টুডেন্ট, তখনও পলিটিক্যাল একটা শিফটমেন্টের মধ্যে যাচ্ছিল 2006, 7, 8, 9, 10 এই পুরো সময়টা। তো আমার কাছে মনে হচ্ছিল যে বলতে গিয়ে শুরুতে আমি যখন ওই যে আমাদের তো একটা সাইবার বুলিং বা ইনবক্সে সব থ্রেট আসে, সামটাইমস ফ্যামিলি থ্রেটনিং যে ব্যাপারগুলো থাকে, আপনার নানান রকম থাকে। এইটা আসে সাহিত্যের জায়গা থেকে না। আমার অ্যানিমির যে জায়গাটা, লিটারেচার বাংলাদেশে খুব মানুষ পড়ে না, প্রচুর মানুষ যে পড়ে ভাবার কোনো কারণ নাই। এবং সাহিত্যের মধ্যে অনেক কিছু বলবেন, মানুষ ওইভাবে ডিটেক্ট করতে পারবে না, রিডারশিপটা কমে গেছে। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার আরেকটা অ্যাক্টিভিজম একটা পার্ট আছে, যেটা আমি অনেক কথা বলি সেখানে, তো ওইটা আসলে সোসাইটির একটা মানুষ যে ধরুন ধর্মীয় অসহিষ্ণুতা বলি, রাজনৈতিক অসহিষ্ণুতা বলি, এবং সবাই মনে করে যে আমারটা সত্য চাপিয়ে দেবো, এই টেন্ডেন্সির বিরুদ্ধে আমি যখন কথা বলি, তখন কখনো এ পক্ষ কখনো ও পক্ষ অসন্তুষ্ট হয়, এবং তারা তখন গালিগালাজ করে। গালিগালাজ তো আমাদের ল্যাঙ্গুয়েজ এখন সোসাইটির খুব স্বীকৃত ভাষা হয়ে গেছে এখন। কিন্তু এই জিনিসটাকে বললেন যে ট্যাকেল দেয়া, আর এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আসলে কি, যে আমরা যখন লেখক, আমি সবসময় মনে করি যে লেখকরা আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে
মানুষ কথা আছে না যে আপনি সমাজের জন্য লেখেন নাকি শিল্পের জন্য লেখেন। আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডে ভাবার কোনো কারণ নেই, আমাদের রিয়ালিটি আর নরওয়ে রিয়ালিটি ঠিক এক না। আমার ভাবার কোনো কারণ নেই, আমি গল্প লিখবো, যদি সেটা মানুষ পড়ে আমার কেউ শত্রু তৈরি হবে না। পরিষ্কারভাবে হবে যদি আমি আসলে আমার জায়গা থেকে গল্পটাকে আমি প্রত্যেকটা মানুষের ওই মানবিক জায়গা থেকে অ্যাড্রেস করতে পারি, বায়াস না হই। বায়াস হলেও হবে আর একটা পক্ষ তাকে সত্যিকার অর্থে তো যদি আমি পালানোর সুযোগ নেই আসলে, আমি সেটা একজন লেখক তার নিজের কথাটা যদি বলে তাহলে তো সারা পৃথিবীই তার শত্রু হওয়ার কথা। এখন তাই তো হচ্ছে। মানে আপনি ধরুন এখন আমি আমেরিকান ভিসার জন্য অ্যাপ্লাই করলে আমার ফেসবুক দেখবে, হ্যাঁ তাই না? তখন আবার ইন্ডিয়ার ভিসার দেখলে এই ফেসবুক দেখবে। তো এইগুলো তো একটা কালচার এখন, ইন্টারন্যাশনাল গ্লোবাল পলিটিক্যাল কালচার। আবার বাংলাদেশেও আমি যদি একটা ভালো সুযোগের জন্য অ্যাপ্লাই করি গভর্নমেন্ট এরিতে, তাহলে ওখানকার যারা এজেন্সি আছে তারাও দেখবে আমার প্রোফাইল, যে আমি কোনটা বিলং করি। তো এইসব কারণে দেখা গেছে মানুষের সঙ্গে এই সম্পর্কগুলো তৈরি হচ্ছে, এবং আমি এগুলো যেহেতু প্রোটেস্ট করি, ডিজন করি, যেটা প্রকাশও করি, শত্রুটা তৈরি হওয়া স্বাভাবিক হিসেবে এখন আমি নিই। এবং এখন আর যেটা হয় যে এখন আমি ওই থ্রেডগুলো আসলে আর রিডও করি না। আমি বলি যে আমি আমার কাজটা করছি, তুমি তোমার কাজটা করো, এবং তোমাকে এজিটেট করার উদ্দেশ্য না যদিও, কিন্তু তোমাকে যেহেতু আঘাতপ্রাপ্ত হচ্ছে আমার কথা দ্বারা, তার মানে অ্যাটলিস্ট তোমার মাথার মধ্যে এটা যাচ্ছে। লেটার অন আমাকে তুমি গালি দেওয়ার পরে, থ্রেড দেওয়ার পরে, তারপর একটু সময় যদি ভেবে দেখো, মানে আমার বক্তব্য এটা আসলে তুমি তোমার এজিটেশন বেশিক্ষণ থাকবে না, আমাকে গালি দেওয়ার পর তোমার হিলিংটা হবে, গালি দেওয়ার এটা। কিন্তু আমি তো আসলে আমি জানি যেটা বলছি যে এটা তো কোনো নিউট্রাল কথা, আমি তো আমার কোনো জায়গা থেকে পারপাস সার্ভ করছি না। তো তুমি একটু পরে চিন্তা করে দেখো। আচ্ছা, আমরা শেষটা করি। আপনার একটা সাংগঠনিক ভূমিকা আমি খেয়াল করি বিভিন্ন সময়। বাংলাদেশে অনুবাদ ফাউন্ডেশন করা, তরুণ লেখকদেরকে প্রশিক্ষিত করা, আপনি কাজও করছেন বাংলা একাডেমিতে। তো এই মানে আমাকেও দু এক সময় জড়িয়েছে, এবং আমি তখন বিরক্তি প্রকাশ করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে একজন লেখক এই সব কিছুর থেকে বাইরে থাকবে, সে তার সমগ্র নিমগ্নতা নিয়ে লেখার মধ্যে থাকবে। কিন্তু আপনি দেখেছি এই লেখক সত্তাকে কিছুটা হলেও চাপা দিয়ে এই কাজগুলো করেন, কেন করেন? এটা ভালো, এটা আমার নিজেও এই প্রশ্নের মুখোমুখি নিজে হই। দেখেন আমি আবারও বলি যে উদাহরণটা যে একটু একটা বললাম যে আমাদের দুর্ভাগ্য কিনা জানি না যে আমরা কিন্তু নরওয়ে, সুইডেনের মতো মোটামুটি একটা মডারেট কান্ট্রিতে জন্ম নিইনি। আমাকে এখানে আমার পাঠকের সঙ্গে বসতে হয়, আমার পাঠককে দেখতে হয়, পাঠকের সঙ্গে তর্ক করতে হয়, জড়াতে হয়। এবং একটা সোসাইটিতে আমি লিখি, যদি আমি জানি যে এখানে পাঠক নেই, একটা ইন্টেলেকচুয়াল শ্রেণী নেই, জ্ঞানের মূল্য নেই, শিক্ষার মূল্য নেই, এমন একটা সমাজ, তখন আমার সমাজ নিয়ে ভাবতে হয়। কারণ ওই মানুষগুলো আমি শুধু লিখেই যাব, মানুষগুলো 5টা মানুষকে তৈরি করব না, নেক্সট জেনারেশনকে তৈরি করব না। তখন আমার মনে হয় যে এইটা আমাদের দায়িত্ব। ধরুন আমাদের এই দায়িত্বটা আমি পেয়েছি ব্যাপারটা তা না, এটা আমাদের পরম্পরা। এই যে এই ভূমিতেই রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখবেন যে লেখালেখির বাইরেই, বরঞ্চ আমি বলি যে তার তো অনেক সৃষ্টির বাইরে, হ্যাভিং সাইড দ্যাট, যে তার আমার মনে হয় বড় সৃষ্টিটা ইনভিজিবল, কারণ সোসাইটি। তিনি যখন শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, ঠাকুরবাড়িতে নানান রকম কৃষি টিষি এগুলো নিয়ে কাজ করেন, তো সব মিলিয়ে। এবং তারপরেও যদি দেখবেন যে তিনি শুধু চিঠি, ছিন্নপত্র, কত মানুষকে চিঠি দেন, উত্তর দেন। তো সব মিলিয়ে তার সাংগঠনিক কাজটা যদি দেখেন, এই একই রকম সাংগঠনিক কাজ একই সময় কিন্তু হেমিংওয়েকে করতে হচ্ছে না তার সোসাইটিতে। কারণ হেমিংওয়ে সোসাইটি আপনি জানেন তখন ফরাসিতে তিনি যে কোন জায়গায় থাকছে। তো এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের মতো যারা দেশে আছে, যে আমরা একই সঙ্গে এত ধরুন এই পার্থক্যটা সমাজের মধ্যে, জ্ঞান চর্চা বলি বা এই অর্থনৈতিক জায়গাতে, নানান জায়গা থেকে। তখন আমার কাছে মনে হয়েছে যে সাংগঠনিক কাজটা, একজন মোজাফফর হোসেন গল্প না লিখলে কি হয়? আমার কাছে মনে হয় কোনো ক্ষতি হয় না, কারণ সাহিত্যের পরম্পরায় অনেক ভালো লেখক আছে। তার মানে আমি যদি 5টা পাঠক তৈরি করতে পারি, যে পাঠক একজন হাসান হাজুল হককে পড়বে, ইলিয়াসকে পড়বে, আমার কাছে দ্যাট ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন মানে আমার নিজের লেখালেখির থেকে। তো সেই জন্য আমি লেখালেখি না করে থাকতে পারি না, লিখি। কিন্তু সাংগঠনিক কাজটা আমার কাছে মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। লেখালেখিটাকে আমি খুব একটা নৈতিক দায়িত্ব সোফার আমি মনে করি না। ওইটা আমার মনে হয় যে দ্যাট ইজ সামথিং যেটা আমি আসলে নিজের জন্যই করি এন্ড অফ দ্য ডে। যথাবিধ আপনার সঙ্গে যে কোনো আলোচনা তো একমত হয়ে শেষ করা যায় না, এখানেও দ্বিমত হয়েই শেষ করছি যে মোজাফফর হোসেন লেখালেখি না করলে কি হয়, এটার সাথে আমি একমত না। আমার মনে হয় তার লেখালেখি করা উচিত, কারণ যেই গল্পগুলো আমরা খুব মানে বলতে সাহস পাচ্ছি না, লিখতে পারছি না, বা আমাদের নন্দনতাত্ত্বিক চিন্তায় হয়তো একটু আঘাত করছে, সেই গল্পগুলো সমাজে খুব জরুরি দরকার। সেগুলো আপনি খুব কৌশলী হাতে সুপটিভাবে লিখছেন, এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন বা মতামত। এবং এই লেখাটা আপনি লিখুন, আমাদের সময়ের জন্য এটা খুব জরুরি। আপনার স্বাস্থ্য, আপনার লেখালেখির স্বাস্থ্য, সাংগঠনিক স্বাস্থ্য সব কিছু কামনা করছি, এবং আবার ধন্যবাদ দিচ্ছি আজকে উপস্থিত থাকার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ জানাই, এবং এই পুরো আয়োজনটা নিয়েই এটাও আমার সাংগঠনিক জায়গা থেকে অ্যাড্রেস করি, যেটা আপনি একটু মৃদু
সরে আসলেন। এটাও একটা সাংগঠনিক তৎপরতা সোসাইটিতে, এবং সমাজকে যদি যে জায়গায় আমরা দেখতে চাই যে আমাদের সবার প্রত্যাশিত যে সমাজ, সেই সমাজ তৈরি করতে গেলে এই ধরনের সাংগঠনিক কাজ, যেটা আজকে আমরা এই মুহূর্তে বা এটা চলমান আছে যে TBS এর যে একটা কাজ এবং এর সঙ্গে বেঙ্গল যুক্ত হয়েছে, এই প্রচেষ্টাটা আরও বেশি বৃদ্ধি পাক, এটা কামনা করি। ধন্যবাদ মোজাফফর। সুপ্রিয় দর্শক, আমরা এই যে কথা বলছিলাম, মোজাফফর হোসেন একজন অনুবাদক, লেখক, অসাধারণ একজন গল্পকার, সমাজ বিশ্লেষকও বলবো আমি তাকে। তার কিছু তাত্ত্বিক ভূমিকাও আছে আমাদের সাহিত্যের অনেকগুলো দিককে সে নতুন করে মূল্যায়ন করার চেষ্টা করেছে, নতুনভাবে দেখার চেষ্টা করেছে। কিন্তু এই সব কিছুর উপরে আমি ব্যক্তিগতভাবে তাকে যেটা মানা করি, সেইটার জন্য তাকে ধন্যবাদ দিতেই হয়, যে এই যে দায়বদ্ধতা, এই যে সংগঠন অর্থাৎ সম্মিলন, সবাই মিলে পুরো দেশটাকে গঠন করার একটা চিন্তা, এবং সেটা সুস্থ সমালোচনার মাধ্যমে, তর্ক বিতর্কের মাধ্যমে তৈরি করা, কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন করা, সেইটার চেষ্টা করা। সেই রকম তরুণ আমরা খুব কম পাই। তো মোজাফফর হোসেন সেই রকম একজন তরুণ, তার সঙ্গে কথা বলে আমি আনন্দিত হয়েছি, আশা করি আপনারাও আনন্দিত হয়েছেন। আর এই আনন্দধারা বহমান থাকুক। ধন্যবাদ সবাইকে।